নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। পাটরানীরা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। শোনালো একেবারেই এসব সহ্য করতে পারছিল না। ও মনে মনে বলল, এই যাযাবরী আগের চেয়েও অনেক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। একে শুধু এখন একজনই দমন করতে পারবে, আমার মহারানী মা। যেভাবে হোক আমাকে এখন ওনার কাছে এই খবর পৌঁছে দিতেই হবে। ওদিকে বিক্রমগড়ের পশ্চিম সীমান্তে বীরেন্দ্র প্রতাপ আজ যুদ্ধে হেরে গিয়েছিল। ও একটা জঙ্গলে কিছু সৈন্য নিয়ে লুকিয়েছিল। ওর সারা শরীর আহত ছিল, আর মুখ অনন্ত নিরাশায় ম্লান হয়ে গিয়েছিল। ও দূরে পাহাড়ের কোলে ডুবন্ত সূর্যকে দেখছিল আর চন্দ্রাবতীর কথা ভাবছিল। চন্দ্রাবতীর আচরণে ওর মনে হয়েছিল চন্দ্রাবতী আর বোধহয় ওর কাছে ফিরে আসবে না, আর চন্দ্রাবতী ওকে ভালোই বাসে না। আজ সারাদিন হতাশায় নিরাশায় ও এমন ভাবে যুদ্ধ করলো যেন ওর বাঁচার কোনো ইচ্ছেই ছিল না। মহারাজ, তখনও সেনাপতি ওর কাছে এসে বলল, আপনি রাজমহলে ফিরে যান, আপনার চিকিৎসা দরকার। একদম নয়, বীরেন্দ্র প্রতাপ বলল, আমি শুধু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি জোর করে আমাকে পিছু হটতে বাধ্য করলে। সেনাপতি বলল, এটা আমার কর্তব্য ছিল মহারাজ। আপনার বেঁচে থাকা যে কোনো পরিস্থিতিতেই খুব দরকার, কিন্তু আমার এই জীবনের প্রতি আর কোনো মোহ নেই সেনাপতি। বীরেন্দ্র প্রতাপ বলল। তো সেনাপতি বলল, না মহারাজ, আপনার জীবন পুরো বিক্রমগড়ের জন্য খুবই মূল্যবান। আপনি কেন ভুলে যাচ্ছেন দক্ষিণ সীমান্তে এখনো আমাদের বিপুল সেনাবাহিনী আছে, যারা কুমার সূর্যপ্রতাপের সঙ্গে যুদ্ধ লড়ছে। আমরা আবার শত্রুদের আক্রমণ করব। ওর কথা শেষ হতে না হতে একজন সৈন্য দৌড়ে এসে বলল, মহারাজ, শত্রুরা এই জঙ্গলের দিকে এগিয়ে আসছে। সেনাপতি চিন্তিত হয়ে বলল, মনে হচ্ছে শত্রুরা জেনে গেছে এখানে আপনি আছেন মহারাজ। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। না, বীরেন্দ্র প্রতাপ বলল, আমি এভাবে শত্রুর ভয়ে কখনো পালাই না। আমি যুদ্ধ করব। সৈনিকদের প্রস্তুত করো। বলতে বলতে সৈন্যরা জঙ্গলে ঢুকে পড়ল। সেনাপতি তড়ি ঘড়ি করে নিজেদের সৈন্য প্রস্তুত করতে থাকলো, আর দেখতে দেখতে ওখানে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। জয় মা ভবানী বলে বীরেন্দ্র প্রতাপ বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো। ও একাই 10 জন সৈন্যের সমান ছিল, কিন্তু শত্রু সৈন্য সংখ্যায় অনেক ছিল। দেখতে দেখতে বিক্রমগড়ের সেনারা ধরাশায়ী হয়ে পড়তে লাগলো। সেনাপতি বলল, মহারাজ পালান, আমরা এই যুদ্ধ জিততে পারবো না। আপনার প্রাণ চলে গেলে। সেনাপতি, বীরেন্দ্র প্রতাপ বলল, কাপুরুষের মতো কথা বলো না। বলে নিজে তলোয়ার হাওয়ায় দুলিয়ে আবার সামনে এগিয়ে গেল। শত্রু সৈন্যরা এবার চারদিক থেকে বীরেন্দ্র প্রতাপকে ঘিরে ফেলল। বীরেন্দ্র প্রতাপ প্রবল পরাক্রমে সামান্য সৈন্য নিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। সৈনিকরা, ও গর্জে উঠল,
বিক্রমগড়ের রক্ষার জন্য যদি আমাদের প্রাণ চলে যায়, তো আমাদের কাছে এর চেয়ে বড় সম্মান আর কিচ্ছু হতে পারে না। এসো, নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত মোকাবিলা করো। তার কথায় সৈনিকরা নতুন শক্তিতে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সব সৈন্য মারা গেল। সেনাপতিও মরে গিয়েছিল। এখন বীরেন্দ্র একা হয়ে গিয়েছিল, কিন্তু ও একাই লড়াই করতে লাগলো। কিন্তু পরমুহূর্তেই অনেক তীর এবং বর্ষা বীরেন্দ্র প্রতাপের দিকে ছুটে এলো। নিজের মৃত্যু নিশ্চিত জেনে ও চোখ বন্ধ করে নিল। ওর বন্ধ চোখের পর্দায় চন্দ্রাবতীর মুখ ভেসে উঠল। চন্দ্রাবতী। কিন্তু তখনই একজন দ্রুত ওকে ধাক্কা মেরে সরিয়ে দিল, আর জঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়সওয়ার যোদ্ধার দল ছুটে আসতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে দেখল, ওই লোকটা যে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওর প্রাণ বাঁচালো, সে আর কেউ নয়, অগ্নি সিং। আর ওই ঘোড়সওয়াররা সব অগ্নির আর সুমনের সাথী ছিল। মেরে ফেলো এদের, মেরে ফেলো সবাইকে, অগ্নি গর্জন করলো। একজনও যেন বাঁচতে না পারে। অগ্নির সাথীরা ওদের গাজর মূলোর মতো কাটতে লাগলো। স্বয়ং অগ্নিও পিছিয়ে থাকলো না। শত্রু সৈন্যদের মধ্যে হাহাকার পড়ে গেল, আর দূরে দাঁড়িয়ে বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে দেখতে থাকলো। এই অগ্নি আমার আমার সৎ ভাই, ও নিজেকে বলল। হে, বারবার আমার চন্দ্রাবতীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই আমার সবচেয়ে বড় শত্রু, কিন্তু আজ এ আমার জন্য যুদ্ধ করছে, নিজের প্রাণ হাতে নিয়ে। এই এত বড় সেনাবাহিনীর মোকাবিলা করছে, কিন্তু কেন? শত্রুরা পুরো সাফ হয়ে গিয়েছিল, অগ্নিও রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু ওর সেদিকে কোনো পরোয়াই ছিল না। ও দূরে দাঁড়ানো বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো, তারপর ঘোড়ায় চড়তে লাগলো। দাঁড়াও, বীরেন্দ্র প্রতাপ বলল। তুমি এভাবে এখান থেকে যেতে পারবে না। আচ্ছা, অগ্নি ঘোড়ার লাগাম টেনে বলল। তো তো কি এখন আমাকে তোমার সঙ্গে লড়াই করতে হবে? বীরেন্দ্র প্রতাপ বলল। তুমি আমার প্রাণ বাঁচিয়ে কি প্রমাণ করতে চাও? আমাকে সাহায্য করে তুমি বিক্রমগড়ের উপর তোমার অধিকার প্রমাণ করে দেবে? আমি তোমার এই উপকার চাই না। আজ তো আমি আমার প্রাণই দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তুমি কেন বাঁচালে আমাকে? অগ্নি একটু চুপ করে থেকে বলল। বিক্রমগড়ের রাজমুকুটের আমার কাছে কোনো মূল্যই নেই। ওকে তো আমি আমার জুতোর আগায় রাখি। বীরেন্দ্র প্রতাপ, আমি তো এই সাহায্য তোমার জন্য নয়, চন্দ্রাবতীর জন্য করেছি, আর পরেও করব। আমি এভাবে তোমার পাশে থাকব, শুধু ওই ভালোবাসার জন্য যে ভালোবাসা চন্দ্রাবতী তোমাকে বাসে, আর তুমি চন্দ্রাবতীকে বাসো। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ চমকে উঠল, আর অবাক হয়ে অগ্নিকে দেখতে থাকল। ইতিমধ্যে জঙ্গলের অন্য প্রান্ত থেকে শত্রু সাফ করে সুমন তার দলবল নিয়ে সেখানে এসে হাজির হলো। বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে ওদের দিকে তাকালো। প্রণাম মহারাজ। সুমন বলল। আমাদের মহারানী মা আপনাকে সাহায্য করতে পাঠিয়েছেন।
বীরেন্দ্র প্রতাপের চোখে খুশির চমক দেখা গেল। যে অগ্নিকে বীরেন্দ্র প্রতাপ আর রাজমাতা গার্গী দুজনেই রাস্তা থেকে সরানোর জন্য কত না চেষ্টা করেছে, সেই অগ্নি আজ না শুধু রাজমুকুটকে ঠুকরে দিয়েছে, বরঞ্চ বীরেন্দ্র প্রতাপের প্রাণও বাঁচিয়েছে। আর সারা জীবন এমনিভাবে ওর পাশে থাকার কথা বলেছে। চন্দ্রাবতীর কথা মনে হলো বীরেন্দ্র প্রতাপের। আজ অগ্নির কাছে ও কি শুনল? চন্দ্রাবতী ওকে ভালোবাসে। ও চন্দ্রাবতীর জন্য মনে মনে অস্থির হয়ে পড়ল। বীরেন্দ্র প্রতাপ অগ্নি এবং সুমন সিং এর সঙ্গে বিক্রমগড়ের উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে সোনাল দ্রুত রাজমহল থেকে বাইরে বেরিয়ে এলো আর একটা বেগবান ঘোড়ায় চড়ে চন্দ্রাবতীর খোঁজে বেরিয়ে পড়ল। বিক্রমগড়ের সীমানা পেরিয়ে মরুভূমির বুকে বেশ কিছু দূর যাওয়ার পর ও দেখতে পেল দূরে বেশ কিছু হাতি, ঘোড়া, উট, পালকি, রথ, লোক লস্করের একটা বিরাট দল ওর দিকেই এগিয়ে আসছে। প্রথমে তো ভয় পেয়ে গেল, তারপর আরো খানিকটা কাছে গিয়ে দেখতে পেল রথের উপর কনকনগরের পতাকা বাঁধা। তা দেখে সোনালের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ও সানন্দে এগিয়ে গেল আর একটা ঘোড়ার পিঠে চন্দ্রাবতীকে দেখতে পেল। চন্দ্রাবতী অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করল, আরে সোনাল, তুমি এখানে কেন? সোনাল কাঁদো কাঁদো হয়ে যমুনার সব কথা চন্দ্রাবতীকে শোনালো। চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে গেল। তারপর সোনালকে নিয়ে বিক্রমগড়ের দিকে এগিয়ে চলল। বিকেল হয়ে এসেছিল। রাজমাতা গার্গী নিজের ঘরে বসে চন্দ্রাবতীর কথাই ভাবছিল। এমন সময়, খাম্বা করি রাজমাতা, এই শব্দে চমকে উঠে গার্গী সামনে তাকালো তো যমুনাকে দেখতে পেল। গার্গী বিরক্ত হয়ে বলল, নিজের মহল ছেড়ে এখানে কি করতে এসেছো? যমুনা একটু দুঃখী হওয়ার নাটক করে বলল, আমি তো আপনি কেমন আছেন জানতে এসেছি রাজমাতা। যমুনার এই বিদ্রুপে রেগে গিয়ে গার্গী বলল, যমুনা, বন্ধ করো এই ঢং। এমনিতেই এখানে তুমি আর মাত্র কিছু সময়ের অতিথি মাত্র। আচ্ছা, যমুনা একটু ভয় পাওয়ার নাটক করে বলল, নতুন কিছু হতে চলেছে বুঝি? আচ্ছা, তো মহারাজ বীরেন্দ্র প্রতাপ কিছুক্ষণের মধ্যেই রণভূমি থেকে ফিরে আসছেন, তাই আপনি এত খুশি। কিন্তু এমন যেন না হয় যে এই খুশিতে আপনি আমার সম্পর্কে মহারাজকে সব কথা বলে দেন। যদি এরকম কিছু করিস তো মনে রাখ গার্গী, আমি তোকে ছাড়ব না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? গার্গী রাগে পাগল হয়ে গেল। বলল, অনেক সহ্য করেছি তোর অত্যাচার, কিন্তু আর নয়। দ্বিতীয়বার যদি আমাকে হুমকি দেবার চেষ্টা করিস তো প্রাণ নিয়ে নেব তোর। বলতে বলতে সতেজে গার্গী যমুনার দিকে এগোলো তো যমুনা গার্গীর গলা টিপে ধরল। তোর কাহিনী এখানেই শেষ করে দেব আমি, যমুনা বলল। গার্গীর দম আটকে যেতে লাগলো। ছাড়, ছাড়, যাযাবরী! গার্গী ছটফট করতে লাগলো। তখন ওখানে একটা তীক্ষ্ণ গলার আওয়াজ শুনে গেল। সেই গলা শুনে যমুনার পায়ের তলার জমি সরে যেতে লাগলো। ও মুখ তুলে সামনে দেখল বীরেন্দ্র প্রতাপ। তার চোখ থেকে আগুন ঝরে পড়ছে। তোমার এত সাহস! তুমি আমার মাকে অপমান করছো, তাও আবার আমার সামনে! বীরেন্দ্র প্রতাপ নিজের তলোয়ার
খাপ থেকে বাইরে বের করলো, বলল, যমুনা, এক্ষুনি মার পায়ে পড়ে ক্ষমা চাও, না হলে তোমার মাথা ধড় থেকে আলাদা করে দেব আমি। ক্ষমা? রাজমাতা বলল, যে অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, সেই অপরাধের সাজা তোমার কাছে শুধু ক্ষমা চাওয়া? কিন্তু বীরেন্দ্র প্রতাপ আবার বলল, যমুনা, শোনোনি তুমি? ক্ষমা চাও। যমুনা তো যেন জীবন দান পেয়ে গেল। ও গার্গীর পায়ে পড়ে বলল, ক্ষমা করে দিন রাজমাতা, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দিন। কখনো নয়, রাজমাতা বলল, জীবনে কখনো ক্ষমা পাবে না তুমি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। জি আজ্ঞা রাজমাতা, বলে যমুনা ওখান থেকে দ্রুত পালালো। গার্গী সমেত সমস্ত পাটরানীরা হয়রান হয়ে বীরেন্দ্র প্রতাপকে দেখতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ অস্থির হয়ে সবার দিকে তাকালো, মনে মনে বলল, চন্দ্রাবতী তো এখানে নেই। বীরেন্দ্র প্রতাপ যেন চন্দ্রাবতীকেই খুঁজতে চলে গেল সেখান থেকে। ইতিমধ্যে চন্দ্রাবতীর রথ সবাইকে নিয়ে রাজমহলে প্রবেশ করল। রথ থেকে বেরিয়ে চন্দ্রাবতী গার্গীকে দেখতে পেল। গার্গী তো চন্দ্রাবতীকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ওহ চন্দ্রাবতী, কতদিন পর তুমি এলে। তোমার রাস্তা দেখতে দেখতে তো আমার চোখ অন্ধ হবার জোগাড় হয়েছে। চন্দ্রাবতীও ওকে দেখে আনন্দিত হয়ে ওর কাছে এসে, ক্ষমা করি রাজমাতা, বলে পায়ে হাত দিয়ে প্রণাম করল। রাজমাতা ওকে জড়িয়ে ধরল। না চন্দ্রাবতী, তোমার জায়গা আমার পায়ে নয়, এই বুকে। আমাকে ছেড়ে তুমি আর কোথাও যেও না, গার্গী বলল। চন্দ্রাবতী গার্গীর মনে ওর জন্য এত মমতা দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু এই দৃশ্য দূরে দাঁড়িয়ে থাকা যমুনার সহ্য হচ্ছিল না। ও নিজের দাঁত পিষতে পিষতে বলল, কত ধূর্ত আর শয়তান এই বুড়ি! একসময় চন্দ্রাবতীকে দূরে সরানোর জন্য আমাকে পাটরানী বানিয়েছিল, রোজ আমাকে সরানোর জন্য এই চন্দ্রাবতীকে কাছে টানছে। একে তো আমি এখন এমন শিক্ষা দিব, বলে কোমর মোটকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ ওর ঘর থেকে বেরিয়ে এলো, বলল, চন্দ্রাবতী, তুমি এসেছো? ওহ বেশ বেশ, আচ্ছা, তুমি চাইলে এখন থেকে তুমি রানীমহলেও থাকতে পারো, অথবা রাজমহলে। আমি এই ফয়সালা তোমার উপর ছাড়লাম। চন্দ্রাবতীর গার্গীর দিকে তাকালো, তো গার্গী ইশারায় না বলল। তখন চন্দ্রাবতী বলল, আপনি ঘরে চলুন, আমি আসছি। বীরেন্দ্র প্রতাপ ওর ঘরে চলে গেল। রাজমাতা সুযোগ বুঝে তাড়াতাড়ি যমুনার সব কীর্তি চন্দ্রাবতীকে বলল। শুনে চন্দ্রাবতীর মুখ গম্ভীর হতে লাগলো। গার্গীকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি এসে গেছি। ওই যাযাবরীকে এবার ওর সব কাজের হিসাব দিতে হবে। গার্গী সত্যি সত্যি মনে খুব শান্তি এবং ভরসা পেল, কারণ চন্দ্রাবতীর উপর ওর খুব বিশ্বাস আছে।
এবার চন্দ্রবতী ওর বোন কঙ্কাবতীর সঙ্গে রাজমাতার পরিচয় করালো। কঙ্কাবতী রাজমাতার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। কঙ্কাবতীকে রাজমাতা আর সোনালের হাতে ছেড়ে দিয়ে ও বীরেন্দ্র প্রতাপের ঘরে গেল। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রবতীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। চন্দ্রবতী যখন ঘরে ঢুকলো তখন দেখলো বীরেন্দ্র প্রতাপ একটা খালি পেয়ালায় সুরা ভর্তি করছিল। চন্দ্রবতী বলল, এ কি করছেন আপনি? এসেই শুরু করে দিলেন। আরে বাহ! মুচকি হেসে বীরেন্দ্র প্রতাপ বলল, তুমিও তো এসেই আমার উপর অধিকার ফলাতে শুরু করলে। আগে হ্যাঁ, চন্দ্রবতী বলল, কেন নয়? আমি তো তোমার স্ত্রী আর এই রাজ্যের মহারানী, আমার অধিকার আছে তোমার উপর। বীরেন্দ্র প্রতাপ মৃদু হাসতে হাসতে বলল, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। আমি তো না জানি কবে থেকে চাইছিলাম তুমি আমার উপর তোমার অধিকার ফলাও। চন্দ্রবতীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ বলল, তোমার মহারাজকে, বিক্রমগড়ের মহারানীকে আলিঙ্গনে আবদ্ধ করতে পারে? চন্দ্রবতীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। বীরেন্দ্র প্রতাপের চোখে আজ শুধু চন্দ্রবতীর জন্য অনাবিল ভালোবাসা দেখা যাচ্ছে, যে ভালোবাসার গভীরতা হয়তো সমুদ্রের চেয়েও বেশি। চন্দ্রবতী কখন যে বীরেন্দ্র প্রতাপের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিয়েছে তা সে নিজেই বুঝতে পারল না। কিছুক্ষণ পরে চন্দ্রবতী নিজেকে বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে বলল, আমার একটা প্রশ্ন ছিল। বীরেন্দ্র প্রতাপ ওকে আরো বেশি করে জড়িয়ে ধরে বলল, জানি। যমুনা এখানে কেন, তুমি তাই জানতে চাও? হ্যাঁ, তুমি কি জানো না ও কি করেছে? রাজমাতাকে মারার চেষ্টা করেছে, আমাকে মারার চেষ্টা করেছে, পাটরানীর সুর আমাকে গায়েব করিয়েছে, মহলের মধ্যে পিণ্ডারীদের মতো ভয়ঙ্কর দস্যুদের এনেছে। এখন যাযাবর দস্যুদল শানসিকেও সঙ্গে নিয়ে রাজমহলে ঢুকেছে। এসব কি দেশদ্রোহিতা নয়? আরো না জানি কত জঘন্য অপরাধ করেছে ও। তা সত্ত্বেও তুমি ওকে এখানে থাকার অনুমতি দিয়েছ? যমুনার বিরুদ্ধে প্রমাণ দেখাও চন্দ্রাবতী। চন্দ্রাবতী ক্ষুব্ধ হয়ে ভাবতে লাগলো, আমি তো ভাবছিলাম বীরেন্দ্র প্রতাপ পাল্টে গেছে, কিন্তু না, এখনো তো যমুনার মতো শয়তান মহিলার মায়া জলে ফেসে আছে। কিন্তু বীরেন্দ্র প্রতাপ একটা অদ্ভুত দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখতে থাকলো আর মুচকি মুচকি হাসতে থাকলো। তো কি আছে বীরেন্দ্র প্রতাপের মনে? যমুনার সঙ্গে কি করতে চলেছে ও? চন্দ্রাবতী এবার কি করবে জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।